হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? কোভিড-19 সারা বিশ্বব্যাপী মহামারী আক্রান্তের কালে তোমরা বাড়িতে বসে অনলাইনে ক্লাসগুলো উপভোগ করছো। তোমাদের অভিভাবকদেরকে শুভেচ্ছা, তোমরা যে এই সুযোগ ব্যবহার করছো। আমি রামানন্দ চক্রবর্তী, সুনামগঞ্জ জেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ। আমি আজ তোমাদেরকে ফিনান্স ও ব্যাংকিং অর্থের সময়মূল্য অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে পাঠ করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বুঝবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থের সময়মূল্য, সময়ের সাথে সাথে অর্থের যে মূল্যের পরিবর্তন তাকে অর্থের সময়মূল্য বলে। অর্থের সময়মূল্যের ধারণা হচ্ছে যে অর্থের সময়ের সাথে তার জড়িত, অর্থাৎ আজকের 100 টাকা আগামী 1 বছর পরে তার একই মূল্য বহন করে না। অর্থের সমমূল্যের কারণই হচ্ছে তার সুদের হার। মনে করো তুমি সোনালী ব্যাংকে 100 টাকা জমা রেখেছ, আগামী 1 বছর পর কিংবা একাধিক বছর পর তুমি 100 টাকার স্থলে 110 টাকা পাবে। এই 100 টাকাই হলো বর্তমান মূল্য আর 110 টাকা হলো ভবিষ্যৎ মূল্য। আজকে আমরা অর্থের সমমূল্যের গুরুত্বটা বুঝবো। অর্থের সমমূল্যের গুরুত্বটা অত্যন্ত বেশি। তাহলে অর্থের সমমূল্য সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়টা হচ্ছে তুমি কোন প্রকল্পে অর্থ বিনিয়োগ করবে। একটা প্রকল্পে অর্থ বিনিয়োগ করার পর অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগ করার সুযোগটা ত্যাগ করতে হবে। এটা বর্তমান মূল্য সূত্র দ্বারাই বের করতে হয়। প্রকল্প মূল্যায়ন, কোন প্রকল্পে তুমি অর্থ বিনিয়োগ করবে তা বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের সম্ভাব্য আয়কে বর্তমান মূল্য দ্বারা নির্ণয় করতে হয়। ঋণ গ্রহণ সিদ্ধান্ত। ঋণ গ্রহণ সিদ্ধান্তটা হচ্ছে তুমি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করার আগে কি পরিমাণ কিস্তি হবে এবং কিভাবে সুদ করতে হয় তা জেনে নেওয়া এই বিনিয়োগ সিদ্ধান্তের উপর নির্ভর করে। তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অর্থের সময়মূল্য নিরূপণ করে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ বের করতে হলে আমাদের আর্থিক সময়মূল্য নির্ধারণ করতে হয়। তাহলে আমরা ভবিষ্যৎ মূল্য এবং বাট্টাকরণ কিভাবে বের করবো এটা দেখো। এফবি ইকুয়াল পিবি 1/i পাওয়ার n। এখানে এফবি হচ্ছে ভবিষ্যৎ মূল্য, পিবি বর্তমান মূল্য, আই হচ্ছে সুদের হার, এন হচ্ছে মেয়াদ বা বছর। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটা সমস্যা বের করি। জনাব করিম 5% হারে 3 বছরের জন্য। মনে করো জনাব করিম 5% হারে 3 বছরের জন্য 50,000 টাকা 50,000 টাকা ডিজিটাল ব্যাংকে জমা রাখতে চায়। মেয়াদ
শেষে ব্যাংক কত টাকা দেবে। এবার এই সূত্রটা প্রয়োগ করব। এফবি নির্ণয় করব। এফবি এখানে পিবি কি আছে? পিবি বর্তমান মূল্য 50,000, এক যোগ আই মানে হচ্ছে সুদের হার 5%, আর মেয়াদ হচ্ছে বছর। এখানে দেওয়া আছে 3 বছর। 3 50,000 এক যোগ এটার পার্সেন্টেজ করলে 0.05 পাওয়ার 3। এখানে হবে 50,000 1.05 3। এইটারে পাওয়ার বের করলে হয় 1.157625। 1.157625। এইটারে 50,000 দিয়ে গুণ করলে হয় 57,881.25। 57,881.25 টাকা। তাহলে এটা আমি কি মূল্য বের করলাম? ভবিষ্যৎ মূল্য, সময়ের ভবিষ্যৎ মূল্য। তাহলে তুমি আজকে 5% আরে 50,000 টাকা ব্যাংকে জমা দিলে 3 বছর পর ব্যাংক তোমাকে 57,881 টাকা 25 পয়সা দেবে। এইটা হলো তোমার বিনিয়োগের একটা ক্ষেত্র, মাধ্যম বোঝার। এবার আমরা বের করব বর্তমান মূল্য বাট্টাকরণ। শিক্ষার্থী বন্ধুরা এদিকে বোর্ড খেয়াল করো। তাহলে বর্তমান মূল্য বাট্টাকরণ। বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র হলো পিবি ইকুয়াল এফবি ভাগ এক যোগ আই পাওয়ার এন। এই সূত্রটা আমরা প্রয়োগ করব। 5% আরে 3 বছরের পর 50,000 টাকা পাওয়ার আশায় 5% হারে 3 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় 5% হারে 3 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কত টাকা ব্যাংকে জমা রাখবে। তাহলে এইখানে আমি দিছি এফবি ভবিষ্যৎ মূল্য, পিবি বর্তমান মূল্য, আই সুদের হার, এন মেয়াদ বা বছর। এটা ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি বর্তমান মূল্য এবং বাট্টাকরণটা বের করব। শিক্ষার্থী বন্ধুরা তাহলে সূত্র হলো পিবি ইকুয়াল এফবি। এফবি এখানে এফবি কি? 50,000 টাকা পাওয়ার আশায়। তাহলে আমি ভবিষ্যতে 50,000 টাকা পাবো। তাহলে এই 50,000 হলো এফবি। এ যোগ আই হলো 5%, এন হলো মেয়াদটা হলো 3 বছর। 50,000 এক যোগ 5% হলো 0.5, তারপর পাওয়ার 3। তাহলে 50,000 1.05 পাওয়ার 3 সমান 50,000। এইটারে 3 দ্বারা গুণ করলে কি হয়? 1.157625। এইটারে বাট্টাকরণ করলে কি হয়? 43,191.88।
43,191.88 টাকা। এটা হলো বর্তমান মূল্য। বর্তমানে 43,000 টাকা ব্যাংকে জমা রাখলে 3 বছর পর 5% হারে ব্যাংক 50,000 টাকা দেবে। বর্তমানে 43,000, এটাকে বলে বর্তমান মূল্য বা পাঠ্যক্রম। আর আগে যে বুঝাইছিলাম এফডি হলো ভবিষ্যৎ মূল্য বা চক্রবৃদ্ধিকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বুঝব বছরে একাধিকবার বাট্টাকরণ চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য। শিক্ষার্থী বন্ধুরা, এইদিকে একটু লক্ষ্য করো, পুস্টার পেপারে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ। ভবিষ্যৎ মূল্য নির্ধারণে প্রতি বছর একাধিকবার সুদ গণনা করা হয়, তাকে বার্ষিক চক্রবৃদ্ধি বলে। কিন্তু কখনো কখনো বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হতে পারে। এবার একাধিকবার চক্রবৃদ্ধি হলে কি হয়? আমরা একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের একটা সমাধান করব। এফডি ইকুয়াল পিবি 1+I ভাগ M or M into N। এখানে বুঝতে হবে, পূর্বে আমরা বুঝছিলাম কি এফবি ভবিষ্যৎ মূল্য, পিবি বর্তমান মূল্য, আই সুদের হার, এম মেয়াদ। কিন্তু এমটা কি? এমটা হলো বছরে একাধিকবার যদি চক্রবৃদ্ধি হয় তার মান হয় এম। বছরে মাসিক হলে এম এর মান 12, আর যদি ষান্মাসিক হয়, তখন এম এর মান হয় 2। ত্রৈমাসিক এম এর মান 4। চতুর্মাসিক হলে এম এর মান 3। এই এমটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি। বার্ষিক চক্রবৃদ্ধি হলে এটাকে কি বলে? বার্ষিক চক্রবৃদ্ধি। এটাকে বলে অ্যানুয়াল কম্পাউন্ডিং। অ্যানুয়াল কম্পাউন্ডিং। আবার একাধিকবার চক্রবৃদ্ধি করো বলে একাধিকবার চক্রবৃদ্ধি করণ, এটাকে বলে মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং। তাহলে আমার এমটা কোন জায়গায় আসছে? এমটা আসছে চক্রবৃদ্ধিকরণে। বার্ষিক চক্রবৃদ্ধিকরণ হলো এম, অ্যানুয়াল কম্পাউন্ডিং। আর একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হলে মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং। এবার আমরা একটা সমস্যা করব, সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 বছরের জন্য 1 লক্ষ টাকা মোহনা ব্যাংকে 6 বছরের জন্য তুমি 1 লক্ষ টাকা মোহনা ব্যাংকে জমা রাখতে চাও। জমা
রাখতে চাও। মনে হবে মাসিক 9% আর চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব। ব্যাংক মাসিক 9% হারে চক্রবৃদ্ধি করণের প্রস্তাব দিয়েছি। এক্ষেত্রে আমরা যাবতীয় তথ্যগুলো পেয়ে গেলাম। 6 বছরের জন্য তুমি 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চাও। এক্ষেত্রে মোহনা ব্যাংক তোমাকে কি করছে, মাসিক হারে 9% হারে চক্রবৃদ্ধিকরণের প্রস্তাব দিয়েছে। এই কিন্তু সূত্রটা কি হবে, এফবি আর পিবি হবে 1 লক্ষ টাকা, এ যোগ আইকে। এই ক্ষেত্রে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে মাঝে মাঝে কি হয়, অর্থাৎ সুদের হারকে এম দ্বারা ভাগ করতে হবে। তাহলে সুদের হার কি 9% হারে 9% 0.9, এইটাকে এম দ্বারা ভাগ। এখানে মাসিক চক্রবৃদ্ধি, তাহলে মাসিক হলে এম এর মান কি 12, আর এম পূরণ এন, এম এর মান 12, এন এর মান হলো 6। এই যে 6 বছর উল্লেখ করা আছে। তাহলে কি দাঁড়াইলো, 1 লক্ষ 1 যোগ 9, 0.09 রে 12 দ্বারা ভাগ দিলে 0.0075, আর 12 আর 6 গুণ করলে 6 বারং 72, 1 লক্ষ 1 যোগ 0.0075, 72 পাওয়ার 1 লক্ষ টাকা গুণ 1.0075 কে 12 দ্বারা গুণন করলে 1.2552 এটার 1 লক্ষ দ্বারা গুণ করলে হয় 1,71,255, 1,71,255.27 টাকা প্রায়। তাহলে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ, যা 1 লক্ষ টাকা ব্যাংকে জমা দিলে আগামী 6 বছর পর মাসিক চক্রবৃদ্ধি 9% হারে চক্রবৃদ্ধি দিলে 6 বছর পর 1,71,255 টাকা পাওয়া যাবে। এটা হলো বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ। এবার আমরা একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে, শিক্ষার্থী বন্ধুরা, বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ। চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে 1 বছরে একাধিকবার সুদ গণনা করা হলে সূত্রের পরিবর্তন হয়ে যায় এবং সূত্রের সাথে এম যুক্ত হয়। সেখানে আই কে এম দ্বারা ভাগ এবং এন কে এম দ্বারা গুণ। এটা পূর্বেই আমরা বুঝছি যে সুদের হারকে এম দ্বারা ভাগ এবং এন কে এম দ্বারা গুণ। এই এমটা কি? এই এমটাই হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি হলে এম এর মান 12, আর ষান্মাসিক হলে এম এর মান 2, ত্রৈমাসিক হলে এম এর মান 4, চতুর্মাসিক হলে এম এর মান 3। তাহলে আমরা এখন একটা সমস্যা করব, যেটা সমস্যার সমাধান করব, যেটা বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ। শিক্ষার্থী বন্ধুরা, ধৈর্য সহকারে তোমরা বোর্ডের দিকে তাকাও, মনোযোগ দিয়ে বুঝো, কাজে আসবে।
এইটার সূত্র হচ্ছে পিবি ইন্টু পিবি ইকুয়াল এফবি 1 + I/m n পূরণ m। তো সমস্যাটা হচ্ছে 6 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার আশায় 6 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার আশায় মোহনা ব্যাংকে গেলে মাসিক 9% হারে চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। তাহলে তথ্যগুলো আমরা পেয়ে গেছি। এম মানে বছর, 6 বছর মেয়াদ, এম মাসিক চক্রবৃদ্ধি, তাহলে এম এর মান এখানে 12 হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পিবি ইকুয়াল এফবি, এফবি এইখানে ভবিষ্যৎ মূল্য 1 লক্ষ টাকা পাওয়ার আশায়, তাহলে ভবিষ্যৎ মূল্য 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। তাহলে 1 যোগ সুদের হার হলো 0.909, এম হলো 12, পাওয়ার হলো এম এন, এন হলো 6, এম এর মান হলো 12। তাহলে কি দাঁড়াইলো 1 লক্ষ টাকা 1 যোগ এইটারে 0.09 রে 12 দ্বারা ভাগ করলে কি হয় 0.0075। তাহলে কি দাঁড়াইছে 1 লক্ষ টাকা 1.0075, এইটারে আমরা কি করব 72 দ্বারা গুণন, 72 বার করলে কি হয় 1.71255, 1.71255, তারপরে কি 2707, এইটারে ভাগ করলে 1 লক্ষ টাকাকে এই রাশি দ্বারা ভাগ করলে 58,392.36 টাকা, 58,392.36 টাকা। তাহলে কি দাঁড়াইলো একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে, শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ, একাধিকবার 6 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার আশায় মাসিক ব্যাংক থেকে মাসিক 9% হারে চক্রবৃদ্ধি প্রস্তাব পেয়েছে। এক্ষেত্রে একাধিকবার বাট্টাকরণ হয়েছে এবং ভবিষ্যৎ মূল্য ভবিষ্যতে 1 লক্ষ টাকা, আগামী 6 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার আশায় মোহনা ব্যাংকে মাসিক 9% হারে চক্রবৃদ্ধির প্রস্তাব অনুসারে ব্যাংকে টাকা জমা রাখতে হবে 6 বছর আগে, অর্থাৎ বর্তমানে রাখতে হবে 58,392 টাকা। 58,392 টাকা রাখলে 6 বছর পর মাসিক 9% হারে চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব অনুযায়ী সে 6 বছর পর 1 লক্ষ টাকা পাবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা কি বুঝতে পেরেছো একাধিকবার বাট্টাকরণ মাধ্যমে যে মূল্য নির্ধারণ, তোমরা কি সুদের হার, চক্রবৃদ্ধি, প্রকৃত সুদের হার এগুলো বুঝতে পারো? সুদের হার হচ্ছে কি জমাকৃত বা বিনিয়োগকৃত টাকার উপর নির্দিষ্ট মেয়াদ শেষে যে সুদটা প্রদান করা হয়
তাকে শতকরা 100 দ্বারা ভাগ করে যে সুদের হার নির্ণয় করা হয় তাকে সুদের হার বলা হয়। আর চক্রবৃদ্ধিটা কি? সুদ আসলের ওপর ঋণ গ্রহীতা যে সুদটা প্রদান করবে তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি একটা অনুশীলনমূলক প্রশ্ন লিখছি, এইটা তোমরা খাতায় লিখে নিয়ে যাও, এইটা বাসায় বসে তোমরা প্র্যাকটিস করবে। মিস্টার মিন্টু 50,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। এক্ষেত্রে এক্স ব্যাংক তাকে 7% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। বার্ষিক চক্রবৃদ্ধি প্রস্তাব দেয় এবং ওয়াই ব্যাংক তাকে 6% হারে 4 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। এক্ষেত্রে 4 মাস অন্তর চতুর্মাসিক, তাহলে চতুর্মাসিক হলে এম এর মান কত? 3। এম এর মান আসবে 3। আর এইটা থেকে বলছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণ। এইখানে তোমাদেরকে আমি একটু ক্লু দিয়ে দেই, এই সূত্র দিয়ে দেই, তোমরা বাসায় বসে এটা প্র্যাকটিস করবে। শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডের দিকে তাকাও। এক্স ব্যাংকের ক্ষেত্রে যে সূত্রটা হবে, এক্স ব্যাংকের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য, আমরা তো এই প্রশ্নের মধ্যে দেখেছি 50,000 টাকা মিন্টু জমা রাখতে চায়, তাহলে 50,000 টাকা হলো বর্তমান মূল্য, আর ভবিষ্যতে যে টাকাটা পাবো এটা হলো ভবিষ্যৎ মূল্য। আমরা ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, তাহলে পিবি ইনটু 1 যোগ আই পাওয়ার এম। এই সূত্রটা প্রয়োগ করবে এক্স ব্যাংকের ক্ষেত্রে। এক্স ব্যাংক বার্ষিক 7% হারে, তাহলে এইখানে মান বসাইতে হবে পিবিটা কি? 50,000। 1 যোগ আই, আইটা কি? সুদের হার 7%। এমটা কি? 5 বছর, এমটা হলো 5 বছর। এবার ওয়াই ব্যাংকের ক্ষেত্রে, ওয়াই ব্যাংকের ক্ষেত্রে এফ বি ইকুয়াল পিবি ইন্টু 1 যোগ আই ভাগ এম পাওয়ার এম ইন্টু এন। এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এখানে বলা আছে না মাসিক 4 মাস অন্তর চক্রবৃদ্ধি, এই 4 মাস অন্তরের এই ক্লুতে বুঝাইছে চতুর্মাসিক, তাহলে চতুর্মাসিক হলে এম এর মান হবে 3। এম এর মান 3, 4 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধিটা দেবে। তাহলে এইখানে পিবি কি? পিবি হচ্ছে 50,000 বর্তমান মূল্য, আর 1 যোগ আই, আইটা কি? 6% হারে, এইখানে আই এর মান হবে 6%। এমটা কি? এমটা হলো 3, তাহলে এম 3, এন এর মান কি? এন এর মান 5 বছর পর, এইখানে দেওয়া আছে এম এর মান, এন এর মান 5, এম এর মান 3। তাহলে আমি ইঙ্গিত দিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে বসে এই অনুশীলনটা করবে। আমি বোর্ডে একটু আগে যে অঙ্কগুলা, যে সমস্যার সমাধান করেছি, এই নিয়মেই তোমাদেরকে আমি একটা অনুশীলন দিয়েছি। তোমরা আশা করি এই অনুশীলনমূলক কাজটা তোমরা করবে। এবার আসো প্রকৃত সুদের হার। আমরা প্রকৃত সুদের হার, প্রকৃত সুদের হার কি এইটা শিখবো এবং সূত্রটা কি এটা পরবর্তী ক্লাসে আমরা বুঝবো। আজকে আমরা একটা সম্যক ধারণাটা নেই। প্রকৃত সুদের হার কি? বছরে একাধিকবার চক্রবৃদ্ধিতে ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে, একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ঋণ গ্রহীতা বছরে যে সুদ প্রদান করে তাকে প্রকৃত সুদের হার বলে। প্রকৃত সুদের হারের সূত্রটা কি? প্রকৃত সুদের হার কে ই এ আর দ্বারা বোঝানো হয়। অ্যানুয়াল ইফেক্টিভ অ্যানুয়াল রেট 1 যোগ
আই ভাগ এম, তার পাওয়ারটা হবে এম মাইনাস এক। এইটা হলো সূত্র। তাহলে ই আর দ্বারা বলেছে, ই দ্বারা ইফেক্টিভ, এ দ্বারা অ্যানুয়াল, আর দ্বারা রেট। তাহলে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রকৃত সুদের হার কি এবং এর সূত্রটা কি, এটার সম্যক ধারণাটা আমরা দিলাম। আগামী ক্লাসে এই প্রকৃত সুদের হার সম্পর্কে আমরা ক্লাস করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য এবং একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য জেনেছি। আমরা বাসায় বসে প্র্যাকটিস করব। আমরা প্র্যাকটিসের জন্য আমরা একটা সমস্যা নিয়ে আসছি, এই সমস্যাটার সমাধান করব বাসায় বসে বসে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আর অনলাইনে ক্লাসগুলা উপভোগ করো। আর ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবে। আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকো।